হ্যাঁ, হ্যালো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ঠিক আছে। ওকে, আচ্ছা, একটু খেয়াল করো সবাই। নতুন টপিকস, সেটা হচ্ছে রিলেশনশিপ বিটুইন দ্য ডিসচার্জ ভেলোসিটি অ্যান্ড দ্য সিপেজ ভেলোসিটি। দুইটা আলাদা আলাদা ওয়ার্ড। এটা হচ্ছে ডিসচার্জের ভেলোসিটি এবং সিপেজ ভেলোসিটি, দুইটার মাঝখানের রিলেশন কেমন হবে। যদি ডিসচার্জ ভেলোসিটি জানা থাকে তাহলে সিপেজ ভেলোসিটি কত হবে, অথবা যদি সিপেজ ভেলোসিটি জানা থাকে তাহলে ডিসচার্জের ভেলোসিটি কত হবে সেটা এই ইকুয়েশন থেকে বের করা যাবে। আচ্ছা, তাহলে এখন একটা ফিগার দেখি। যে দেখা যাচ্ছে একটা ফিগারের সেকশন লেন্থ কনসিডার লাইক এজ এ পাইপ। একটা পাইপের ভিতর দিয়ে পাইপ বা একটা সেকশনের ভিতর দিয়ে ফ্লুইড ম্যাটেরিয়াল আছে, আর একটা সয়েল মিডিয়াম আছে। সয়েলের ভিতর দিয়ে ওয়াটার ফ্লো হইতেছে। এখন সয়েলের যে ডেনসিটি বা মিডিয়াম আছে সেটার বা কত ডেনসিটিতে আছে সেটার উপরে নির্ভর করবে ওইখানে যে সিপেজ ভেলোসিটি আছে তার ভেলোসিটি কত, এবং ডিসচার্জ ভেলোসিটি কত আছে সেটার উপর নির্ভর করবে। আচ্ছা, একটু খেয়াল করো যে এখানে দেখো যে একটা পাইপ বা সেকশন আছে। এখন এই সেকশনের ভিতরে সয়েল ম্যাটেরিয়ালস দেওয়া আছে, সয়েল মিডিয়াম দেওয়া আছে, তার ভিতর দিয়ে ফ্লুইড ফ্লো হইতেছে কিউ ডিসচার্জ বেগে। তার ডিসচার্জের ভ্যালু আছে কিউ। আচ্ছা, এখন এটা যদি আমি ক্রস সেকশন আঁকি লাইক এজ এ পাইপ, এরিয়া অফ সয়েল স্পেসিমেন ইকুয়াল টু এ। এখন এটা যদি আমি কম্প্যাক্টেড করে দিই, একেবারে ভেরি কম্প্যাক্টেড, তাহলে কিছু ফাঁকা জায়গা পাওয়া যাবে। এখন এই ফাঁকা জায়গাটা কেমন হবে সেটা বলা হচ্ছে কি, দেখো এখানে বলা আছে এখানে যে এটা একেবারে ফুলি সয়েল স্যাম্পল। এখন এটাকে যদি আমি কম্প্যাক্টেড করে দিই তাহলে কিছু অংশ ফাঁকা পাওয়া যাবে, যেটাকে আমরা বলি ফ্রি স্পেস বা ফাঁকা। আর একেবারে ফুলি কম্প্যাক্টেড, যেটা আমরা সয়েল সলিডস বলি, তার এরিয়া যদি এস হয় তাহলে তুমি ডিরেক্টলি লিখতে পারো এ ইকুয়াল টু এভি প্লাস এস। ওকে, তাহলে এখান থেকে যে কম্প্যাক্টেড এরিয়া, তার মানে ফ্রি স্পেস কতটুকু আছে আর সয়েল সলিডস এর এরিয়া কতটুকু, সেটা তুমি এখান থেকে বের করতে পারবা, যে এরিয়া অফ দ্য ভয়েড আর এরিয়া অফ দ্য সয়েল সলিডস। আচ্ছা, এখন দেখো shows the soil length is equal to L, তার cross sectional area আছে A. If the quantity of water flowing through the soil until the Q is, এখন যদি ডিসচার্জ এর ভ্যালু বের করতে চাই তাহলে আমরা লিখতে পারি ডিসচার্জ এর ইকুয়েশন সমান সমান আমরা এর আগে লিখতাম Q is equal to AV, A তে এরিয়া, V তে ভেলোসিটি। আচ্ছা, এখন কোশ্চেন হচ্ছে ভেলোসিটি বলতে কিসের ভেলোসিটি, এখানতে কিসের ভেলোসিটি হবে, ভেলোসিটি হবে এখানকার যে ফ্লুইড ম্যাটেরিয়াল ফলো হইতেছে সেটার ভ্যালোসিটি। আর ক্রস সেকশনাল এরিয়া যদি আমার জানা থাকে তাহলে আমরা ডিসচার্জের ভ্যালোসিটি বের করতে পারবো। এখন কোশ্চেন হচ্ছে একটা ফ্লুইড যখন ফ্লো হবে সেই ফ্লুইডের ফ্রি স্পেস বা ফাঁকা জায়গার উপরে নির্ভর করবে ভ্যালোসিটি কতটুকু হবে। এখানে যে সয়েল মিডিয়াম আছে সেই সয়েল মিডিয়ামে যে ফ্রি স্পেস বা ফাঁকা অপশন যত বেশি হবে তার ভ্যালোসিটিও তত বেশি হবে। হ্যাঁ, তো সেই হিসাবে ব্যাপার। আচ্ছা, তাহলে পরবর্তীতে দেখো যে ইকুয়েশনটা লেখা ছিল A is equal to AV plus VS।
আচ্ছা, তার আগে যে ইকুয়েশনটা লেখা ছিল এটা আবার লেখা আছে Q is equal to AV মানে টোটাল ক্রস সেকশনাল এরিয়া আর ভেলোসিটি। আর এর সাথে ইকুয়াল টু আবার লেখা আছে AV ইকুয়াল টু VS। এখন এই VS টা হচ্ছে সিপেজ ভেলোসিটি, হ্যাঁ? এটা একটু মাথায় রাখবা। আর দুইটা টার্ম আসবে, একটা হচ্ছে ডিসচার্জ ভেলোসিটি আর একটা হচ্ছে সিপেজ ভেলোসিটি। সিম্পলি যেটা ভি সেটাকে বলা হচ্ছে ডিসচার্জ ভেলোসিটি, আর ভিএস যেটা আছে সেটাকে বলা হচ্ছে সিপেজ ভেলোসিটি। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এটা তো টোটাল ক্রস সেকশনাল এরিয়া। তোমাকে যদি এই ফিগার দেওয়া হয়, আমার মনে হয় বুঝতে একটু কষ্ট হচ্ছে। আচ্ছা, আবার বলি। ওকে, এখন এই ফিগার থেকে এই ফিগার আসলো। এখন যদি এই ফিগারের ডিসচার্জ বের করতে বলে, তুমি ইজিলি বের করে বলবা কিউ ইজ ইকুয়াল টু ভিএ। ভেরি গুড, এক লাইনে অ্যান্সার শেষ। কিন্তু এই ফিগার থেকে ট্রান্সফর্ম করে পরিবর্তন করে যখন আমি এই ফিগারে কনভার্ট করব, তখন এই ফিগারের রেসপেক্টে ডিসচার্জ ভেলোসিটি কত হবে? কারণ এইটাও সমান, এইটাও যে ভেলোসিটিতে যাবে এটা তো সেম ভেলোসিটি যাবে, কারণ এখানে ফ্রি স্পেস যেটা পাবে সেটা ওয়াটার বা কোনো ফ্লুইড ম্যাটেরিয়াল ইজিলি মুভ হবে, ঠিক আছে, ফাঁকা জায়গায়। কিন্তু এখানে সমস্ত এরিয়াটুকু জুড়ে আছে বলেই আহ, সেখানে টোটালটা কনসিডার করা হচ্ছে। আর এখানে কনসিডার করছে যে এই পোর্শনটুকুই। আচ্ছা, আমি আবার ক্লিয়ার করে বলতেছি, আবার ক্লিয়ার অল টাইম। ওকে, আবার খেয়াল করো। এখন এই ইকুয়েশন থেকে এই ইকুয়েশন কিভাবে এলো? ওকে, এখন তোমাকে যদি বলে যে এই সেকশনে তুমি ডিসচার্জ বের করো, তুমি কি করবা? ফিগার দেখে বলবা সয়েল স্পেসিমেন হচ্ছে এ। এখন আমি ইজিকে লিখতে পারি কিউ ইজ ইকুয়াল টু ভিএ। ভেরি গুড, লিখে দিলা। ওকে, কিন্তু এখন কোশ্চেন হচ্ছে এই ফিগারকে যখন আমি কনভার্ট করে এই ফিগারে নিয়ে আসলাম, যে এটা কম্প্যাক্টেড করে ফেলছি, কম্প্যাক্টেড করার পরে এইটুকু ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গাটুকু দিয়ে শুধু ফ্লুইড পাস হবে, কিন্তু এই জায়গাটুকু দিয়ে আর পাস হবে না। এই কম্প্যাক্টেড করার কারণ হচ্ছে তার ডেনসিটি কতটুকু বা অ্যাকচুয়াল ডেনসিটি আর অথবা অ্যাকচুয়াল ভেলোসিটি কতটুকু সেটা বের করার জন্য এখানে এই কনভার্ট করা বা এই ট্রান্সফর্ম করা, হ্যাঁ? এখন ভেলোসিটি কোনটার উপরে নির্ভর করবে? এখানকার যে ফাঁকা জায়গা আছে না, সেই ফাঁকা জায়গার উপরে নির্ভর করবে, ঠিক আছে? তার ক্রস সেকশনাল এরিয়া কত সেটা এখানে বলা আছে। আর কনসিডার করা হলো যে এর ভিতর দিয়ে যে ফ্লুইডের সিপেজ যে ভেলোসিটি হবে সেটা ভিএস। তাহলে এইখানকার যে ভেলোসিটি ডিসচার্জের ভ্যালু, এই ফিগারে যে ডিসচার্জের ভেলোসিটি হবে এই ফিগারেরও ডিসচার্জ ভেলোসিটি সেম হবে। কিন্তু ফাইনালি যে ইকুয়েশন যে টার্ম সেটা একটু ভ্যারি করছে। কারণ ভ্যারি করার কারণ হচ্ছে লাস্টের যে ট্রান্সফর্ম সেকশন, এই সেকশনের ভেলোসিটি নির্ভর করবে মূলত এখানকার যে ফ্রি স্পেস ফাঁকা জায়গাটুকু আমি অলরেডি কম্প্যাক্টেড করে দিছি এর ভেলোসিটি ক্রস সেকশনাল এরিয়ার উপরে। আর ভিএস তে সিপেজ ভেলোসিটি যেটা আমি ধরে নিয়েছি, যেটা ধরা, ঠিক আছে? তাহলে সেটার উপরে কনসিডার করে আমি লিখতে পারি কিউ ইজ ইকুয়াল টু ভিএ ইকুয়াল টু এভিএস, এই ট্রান্সফর্ম ফিগার, হ্যাঁ? ওকে, তাহলে পরবর্তীতে দেখি নেক্সট ফিগারে কি আছে। স্যার, একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ, বলো। স্যার, এইখানে বলছেন যে আমাদের যে ভেলোসিটি মানে প্রথম ফিগারের ক্ষেত্রে যে ভেলোসিটি ট্রান্সফর্ম করার পরেও সেম ভেলোসিটিটা আসবে, সেই ক্ষেত্রে আমরা যে এ বি ধরতেছি মানে আমরা বয়েডের যে ক্রস সেকশনটা ভ্যালোসিটি ধরতেছি। সেম, ভ্যালোসিটি সেম আসবে না, ডিসচার্জের ভ্যালু সেম, ঠিক আছে? এখন এই ফিগারেও যে যে আচ্ছা, এই প্রথম ফিগারের যে ডিসচার্জ, দ্বিতীয় ফিগারের ডিসচার্জের ভ্যালু সেম। এই ফিগারের কিউ এর ভ্যালু যা হবে এই ফিগারের কিউ এর ভ্যালু সেম, ঠিক আছে? দুইটা ভ্যালুই সেম। কিন্তু যদি কিউ বের করতে চাই এই ফিগারের রেসপেক্টে, তাহলে আমার ডিসচার্জ বের করার সময় আমি বলবো যে এর ভ্যালোসিটি কত ভ্যালোসিটিতে ফলো হইতেছে ফ্লুইড, আর তার ক্রস সেকশনাল এরিয়া কত সেটা আমি বের করব। সেটা সমান সমান এই যে এই প্যারামিটার। এখন আমার ফাইন্ড আউট করার মানে মূল উদ্দেশ্য হচ্ছে সিপেজ ভেলোসিটি কত সেটা বের করা। সিপেজ ভেলোসিটি আর ডিসচার্জ ভেলোসিটির মাঝখানের কোরিলেশন কত সেটা আমি বের করলাম। তো এখন এই সয়েলটাকে যদি আমি কম্প্যাক্টেড করে দিই, কম্প্যাক্টেড করার পরে এখানে কিছু ফাঁকা জায়গা দাঁড়িয়ে গেল, যে এতটুকু ফাঁকা আছে আর এইটুকু পুরাটাই সয়েল সলিডস, এইটুকুর ভিতর দিয়ে কোনো ওয়াটার ফ্লো হবে না। তাহলে এই সেকশনের ক্ষেত্রে ডিসচার্জের ভেলোসিটি টোটাল ডিসচার্জ কত হবে সেটা মূলত নির্ভর করবে এখানকার ক্রস সেকশনাল এরিয়া কত, আর কনসিডার করা হয়েছে সিপেজ ভেলোসিটির ভ্যালু হচ্ছে ভিএস, বুঝছো? তাহলে সেটা এই ভিএস চলে আসছে এখানে, ক্রস সেকশনাল এরিয়া এবি আর ভিএস, ঠিক আছে?
আচ্ছা, এখন তোমার কোশ্চেন বলো কি? স্যার কোয়েশ্চেনটা হচ্ছে স্যার এখানে কি মানে মানে দুইটা ফিগারের ক্ষেত্রে কি আমার ডিসচার্জ ভেলোসিটিটা কি সেম থাকবে, মানে সমান থাকবে কিনা? হ্যাঁ, ডিসচার্জ ২ ফিগারের ক্ষেত্রেই ডিসচার্জের ভ্যালু সমান। ২ ফিগারের এখন ক্ষেত্রেই। স্যার তাহলে স্যার তো হ্যাঁ, প্রথম বলো, বলো। ক্ষেত্রে যে আমরা যে এরিয়াটা ধরলাম এ, পরবর্তীতে আমরা এ বি ধরতেছি, তার মানে কি আমরা সলিডের যে এরিয়াটা বাদ দিতেছি, তাহলে কি আচ্ছা, স্যার আচ্ছা, আমাদের এরিয়া আচ্ছা, কমে যাবে না? সলিডের এরিয়াটা বাদ দিছে এই কারণে যে এই টোটাল সলিড সয়েল ইয়েতে, এই যে এখানে সলিড যেটা আছে, এখান থেকে কোনো ফ্লুইড ফলো হবে না। শুধু ফলো হবে এই জায়গাটুকু। ঠিক আছে? এই জায়গাটুকু থেকে ফ্লুইড ফলো হবে। বাকিটুকুই ফলো হবে না। আচ্ছা, আমি তোমাকে যদি আরো ডিপলি বলি, এইখানে যে ফিগার আছে, এই ফিগারের ক্ষেত্রে যেখানে সয়েল সলিডস আছে, সেই সয়েল সলিডের জায়গাটুকু ফ্লুইড ফলো হবে না। শুধু ফ্রি স্পেস যে জায়গাটুকু আছে, সেই জায়গা দিয়েই ফলো হবে। এই কারণে ২ ফিগারেই ডিসচার্জের ভ্যালু সেম থাকবে। বুঝছো? জি ওকে। স্যার। তারপরে এখানে ভি আসছে সিপেজ ভেলোসিটি, এভি তে এরিয়া অফ ফ্লুইড ইন দ্য ক্রস সেকশন অফ দ্য স্পেসিমেন। ওকে। আচ্ছা, তাহলে পরবর্তী ফিগারে দেখি পরবর্তী। এখন যদি আমি লিখি যে A ইকুয়াল টু AV প্লাস AS, যে ফিগারে তুমি একটু আগে লিখলাম। আচ্ছা, এখন AV কে যদি আমরা আবার Q সমান সমান আগের যে ইকুয়েশন ছিল Q সমান সমান V AVS এই পর্যন্ত নিয়ে আসলাম, ইকুয়াল টু AVS, যেটা ডিসচার্জের ইকুয়েশন ছিল। এখন দুই পাশেই আমি AV দিয়ে ভাগ দিয়ে দিলাম। একেবারে ভেরি সিম্পল ইকুয়েশন। এখানে দেখো দুই যে বেসিক ইকুয়েশন ছিল সেই ইকুয়েশনের সাথে এর ভ্যালু এটা আমি বসাই দিলাম। এটা বসিয়ে দেওয়ার পরে তার পাশে একটা ইকুয়েশন ছিল AVBS। এখন দুইটা সমান করে দিলাম। দুই পাশ কনসিডার। এখন দুই পাশ কনসিডার করলে VS সমান সমান V ভাগ AV প্লাস AS ভাগ AV। তারপরে কি হলো? ইকুয়াল দুই পাশে উপরে এবং নিচে L দিয়ে গুণ দিয়ে দিলাম। ঠিক আছে? দুই পাশে উপরে আর নিচে L দিয়ে গুণ দিয়ে দিলাম। দেওয়ার পরে আবার কি আসলো? V প্লাস VV প্লাস VS। আবার কি আছে? VV। আচ্ছা, একটু খেয়াল করে শোনো। এইখানে যে V আছে, এইখানে V গুলো হচ্ছে ভলিউম। ঠিক আছে? এটা যে V আছে, এগুলো সব ভলিউম। এটাকে ভেলোসিটি না। তুমি যেন V আছে এই যে এইভাবে যেগুলো লেখা আছে সেগুলো V, দ্যাটস মিন ভেলোসিটি। আর ডিরেক্টলি বড় হাতের যে V গুলো আছে সেগুলো কিন্তু সব ভলিউম। এটা একটু মনে রেখো। এই যে এখানে ডিরেক্টলি লেখা আছে VS is equal to volume of soil solids in the specimen, আর VV তে ভলিউম অফ voids in the specimen। এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে, হ্যাঁ? তাহলে এখন VS সমান সমান এই যে ফাইনালি এই ইকুয়েশনটা দাঁড়ালো। VS সমান সমান V ভাগ VW প্লাস VS ভাগ VV এই পর্যন্ত আসলো। এখন এই ইকুয়েশন থেকে আমি যদি VV কে আর প্রত্যেক পোরশনকেই আমি VV দিয়ে ভাগ দিয়ে দেই। তার মানে এখানে যে ইকুয়েশন আছে এর সাথে যদি VV দিয়ে ভাগ দিয়ে দেই, এটাকেও V দিয়ে ভাগ দিয়ে দিলাম। এটাকেও সরি, আ কি ভুল বলছি? ঠিক আছে। নো কি? সরি, VS দিয়ে ভাগ দিতে হবে। সরি, আমার মনে হয় ভুল হইছে। VS দিয়ে ভাগ দিতে হবে। ওকে। এখন ২ পাশেই আমি VS দিয়ে ভাগ দিয়ে দিলাম। তাহলে এই পাশে থাকলো VS। তাহলে এই পাশে যদি VS দেই তাহলে VS কাটা 1, আর নিচে আছে VV ভাগ VS। ওকে। তাহলে এটা সমান সমান আমরা ২ পাশে VS দিয়ে ভাগ দিয়ে দিলাম, হ্যাঁ? তাহলে এইখান থেকে পাবো 1, আর VV ভাগ VS। আমরা ভয়েড রেশিও যে ইকুয়েশন ছিল E সমান সমান ভলিউম অফ ভয়েড আর ভলিউম অফ সয়েল সলিডস, একটা ইকুয়েশন আমরা এর আগে শিখছিলাম। আর সেখান থেকেই ডিরেক্টলি আমরা লিখে দিতে পারি দিস ইজ E। আচ্ছা, তাহলে VS সমান সমান V ইনটু 1 প্লাস E ভাগ E। কিন্তু তার পরবর্তীতে N সমান সমান একটা ইকুয়েশন শিখছিলাম। সেটা ছিল E ভাগ, হ্যাঁ, প্রসিডি। E ভাগ 1 প্লাস E। তাহলে সেটা সমান সমান এই যে এখানে লিখে দিলাম। আ উল্টায় দিলেই N আসে, হ্যাঁ?
এটাকে সমান সমান এন আসে। তাহলে তুমি ফাইনালি লিখতে পারো বিএস সরি বিএস ইকুয়াল টু ভি ভাগ এন। তার মানে সিপেজ ভেলোসিটি ইকুয়াল টু ডিসচার্জ ভেলোসিটি ভাগ পোরোসিটি। তার মানে কি দাঁড়ালো? পোরোসিটি যত বেশি হবে, সিপেজ বলো বলো। ভেলোসিটি হ্যাঁ, পোরোসিটি যত বেশি হবে সিপেজ ভেলোসিটি তত বেশি হবে। কম হ্যাঁ, কম হবে। হ্যাঁ কম হবে। হ্যাঁ সরি, পোরোসিটি যত বেশি হবে সিপেজ ভেলোসিটি তত কম হবে। আর এখানে এটা আবার কি আছে? ডিসচার্জ ভেলোসিটি। আবার দেখা যাচ্ছে যে ডিসচার্জ ভেলোসিটি যত বেশি হবে সিপেজ সিপেজ ভেলোসিটি বেশি। ভেলোসিটি তত বেশি হবে। তাহলে তোমাকে এই ইকুয়েশনটা ফাইনালি প্রমাণ করে দেখাতে হবে যে ডিসচার্জ ভেলোসিটি ইকুয়াল টু সরি সিপেজ ভেলোসিটি ইকুয়াল টু ডিসচার্জ ভেলোসিটি ভাগ পোরোসিটি। এটা তোমাকে লিখতে হবে। হ্যাঁ, তাহলে এই ইকুয়েশন থেকে তোমার ভিএস ইজ ইকুয়াল টু ভি ভাগ এন। এটা সিপেজ ভেলোসিটি, ভি তে ডিসচার্জ ভেলোসিটি, এন তে পোরোসিটি। এন ইকুয়াল টু ই ভাগ 1 প্লাস সি। এটা তোমার আগেই জানা আছে, তুমি আগে শিখছো। তো এইটা প্রমাণ যে শো দা রিলেশনশিপ বিটুইন দা ডিসচার্জ ভেলোসিটি ভাগ সিপেজ ভেলোসিটি। ওকে, এখন প্রিভিয়াস আবার আগের ফিগারে যাই। স্যার, হ্যাঁ বলো। ডিসচার্জ ভেলোসিটি আর সিপেজ ভেলোসিটি এই দুইটার মধ্যে পার্থক্যটা কি? আচ্ছা, এখন ডিসচার্জ ভেলোসিটি কত দ্রুত মুভমেন্ট হয়। এখানে ডিসচার্জ ভেলোসিটি বলতে বোঝাচ্ছে যে এখানে মনে করো কোনো সয়েল মিডিয়াম নাই। এখানে আবার এখানে ফ্রি একটা পাইপ আছে, পাইপের ভিতরে কোনো ফাঁকা জায়গা, পাইপের ভিতরে একটা ক্রস সেকশনাল ধরে নিলাম লেন্থ এল, তার ক্রস সেকশনাল এরিয়া আছে এ। এখন এখানে যদি কোনো ফ্লুইড বা ফ্লুইড ভি ভেলোসিটিতে ফ্লো হয় ফাঁকা অবস্থায়, তাহলে এখন এর ভিতরে যদি আমি ফাঁকা অবস্থায় এত ভেলোসিটিতে ফ্লো হইতেছে, এখন এর ভিতরে যদি আমি সয়েল মিডিয়াম দিয়ে দেই, সয়েল আছে, এখন এই সয়েল দিলে ফ্লুইড ম্যাটেরিয়াল কত ভেলোসিটিতে ফ্লো হবে বুঝছো? তাহলে কত ভেলোসিটিতে ফ্লো হবে সেটা আমি যদি ধরি ভিএস, তাহলে ডিসচার্জ ভেলোসিটি যদি এত হয়, তাহলে সয়েলের মিডিয়াম যদি সয়েল দিয়ে দিই, তাহলে সেই ক্ষেত্রে সয়েলের ভিতর দিয়ে ফ্লুইড কত ভেলোসিটিতে ফ্লো হবে সেটাই হচ্ছে সিপেজ ভেলোসিটি। এখন যদি তোমার ডিসচার্জ ভেলোসিটি আগে জানা থাকে যে না এই পাইপের ভিতর দিয়ে ফাঁকা অবস্থায় ফ্লুইড এই ওয়াটার এত ভেলোসিটিতে ফ্লো হয়, কিন্তু আমি এই পাইপের ভিতর দিয়ে যদি সয়েল দিয়ে দিই, মাটি রেখে দেই, তাহলে সেখানে সিপেজ ভেলোসিটি কত হবে সেটা যদি বের করতে চাই, তাহলে আমি এখান থেকে বের করতে পারবো। কিন্তু কোশ্চেন হচ্ছে যদি সিপেজ ভেলোসিটি আমি বের করতে চাই, তাহলে এখানকার যে সয়েল মিডিয়াম আছে সেই সয়েলের পোরোসিটি কত, পোরোসিটি বলতে ভয়েড রেশিও কত, সেই ভয়েড রেশিওর উপরে নির্ভর করবে। হ্যাঁ, ভয়েড রেশিও যত বেশি হবে সিপেজ ভেলোসিটিও তত বেশি হবে, বুঝছো? ভয়েড রেশিও যত বেশি হবে সিপেজের ভেলোসিটিও তত ফ্রি স্পেস বা ফাঁকা জায়গা পাবে বেশি, তখন এই ফাঁকা জায়গা দিয়ে ফ্লুইড ফ্লো হবে বেশি। ওকে, আচ্ছা, বুঝতে পারছো? ঠিক আছে এখানে। স্যার, মানে পোরোসিটি যত বেশি হবে সেক্ষেত্রে মানে ভেলোসিটি তো কমার কথা, মানে সিপেজ ভেলোসিটিটা আচ্ছা, যেহেতু এন এবার যে আমরা এবার পি আসো দিয়ে ভাগ করি। আচ্ছা, এন ইকুয়াল টু ই ভাগ 1 প্লাস ই। ওকে, এখানে ভয়েড রেশিও না, ইতে ভয়েড রেশিও না, ভয়েড রেশিওর ভ্যালুকে সামথিং আরো এক যোগ করে ভাগ দিচ্ছি, তাই তো? ভয়েড জি রেশিওর স্যার। সাথে এক যোগ করে ভাগ দিচ্ছি, তার মানে কি পোরোসিটি ছোট না? তার মানে জি স্যার। ভয়েড রেশিও যত বেশি হবে পোরোসিটি তত কম হবে, বুঝছো? জি স্যার। ভয়েড রেশিও যত বেশি হবে পোরোসিটি তত কম হবে। কারণ এক যদি হয়, একের সাথে আরো এক যোগ করে 2 হবে, তার মানে 0.5।
ওকে, তুমি আরেকটা ক্যালকুলেশন করো। এখন যদি এর ভ্যালু ধরি 2, 2 এর সাথে আরো 1 যোগ করে 3, তাহলে কত হলো? 2 কে 3 দিয়ে ভাগ দিলে কত হবে? 1.5 স্যার। 1.5। ভালো করে বলো 1.5 কিনা? না হয় নাই। 2 কে 1.5 স্যার। মানে 3 কে যদি আমি সরি 2 স্যার, ভাগ আমার মনে হয় 2 2 ভাগ ভাগ 3 3 স্যার। 0.66 সামথিং নাকি? 0.67 স্যার। 0.67। আচ্ছা, তাহলে এখন দেখো ওয়ার্ড রেশিও যত বেশি হবে প্রসিডি, তাহলে কি হলো? প্রসিডিও বাড়তে থাকবে নাকি? জি স্যার। ওকে, ওয়ার্ড রেশিও যত বেশি হবে প্রসিডির ভ্যালু তত বেশি হবে। ইকুয়েশন ঠিক আছে, প্রসিডিটি বাড়বে। তার মানে এখান থেকে দেখা যাচ্ছে যে ওয়ার্ড রেশিও এবং যত বাড়বে ওয়ার্ড রেশিও যত বাড়বে প্রসিডির ভ্যালু তত বাড়তে থাকবে। ঠিক আছে, ওয়ার্ড রেশিও যত বেশি হবে প্রসিডির ভ্যালু তত বেশি হবে। এখন ফাইনালি ম্যাথমেটিক্যাল ইকুয়েশন কি ছিল? বিএস ইকুয়াল টু বি ভাগ বি এন। বাই এন। হ্যাঁ, তার মানে এন যত বেশি হবে বিএস এর ভ্যালু তত তাহলে কমবে। কমবে। ঠিক আছে, ঠিক বলছো নাকি? এন এর ভ্যালু যদি একটা 1 হয় তাহলে একটা ভ্যালু যদি 2 হয় তাহলে ভাগ করে দেখা যাচ্ছে সেম প্যারামিটার। তাহলে এখান থেকে তুমি ইজিলি বের করতে পারবা যে এন এর ভ্যালু যত বেশি হবে এই বিএস এর ভ্যালু তত কি হবে? আচ্ছা, একটা কমবে স্যার, কারণ হচ্ছে ভাগ হবে যেহেতু, অ্যাকচুয়াল আচ্ছা ভেলোসিটি যেহেতু এটা ফিক্সড স্যার। সলভ করে দেখি। 1 এন এর ভ্যালু ধরলাম 2, আর একটাই ধরলাম 1.3, তাহলে এটাই হলো 0.5 আর এটা হলো 0.33। তাহলে এই এন এর ভ্যালু যত বাড়বে সিপেজের ভ্যালোসিটি তত বাড়বে, সরি কমবে। কমবে। এন এর ভ্যালু যত বেশি হবে এই সিপেজের ভ্যালোসিটিও তত কম হবে। ওকে, আচ্ছা, তাহলে এখানে আবার আরেকটা টার্ম আছে, সেটা হচ্ছে এইভাবে উল্টা টার্ম না দিয়ে আমার মনে হয় আরেকটা টার্ম নিয়ে আসা, এইভাবে না দিয়ে আর একটু ক্লিয়ার করে বলা উচিত। সেটা হচ্ছে বি ইকুয়াল টু ভিএস বা ইন্টু এন, এটা আমার আনা উচিত। যদি উল্টা হলো না, না ঠিক আছে, বি ঠিক আছে। ওকে, এখন সিপেজ ভ্যালোসিটি পুরোটাই নির্ভর করবে এখানকার পরিস্থিতির উপরে। ঠিক আছে, সিপেজ ভ্যালোসিটি এখানকার যে ভ্যালোসিটি ডিসচার্জ ভ্যালোসিটি সেটা পুরোটাই নির্ভর করবে সিপেজ ভ্যালোসিটির উপরে। সিপেজ ভ্যালোসিটি যত বেশি হবে প্রসিটি যত বেশি হবে ডিসচার্জের ভ্যালোসিটিও তত বেশি হবে। আবার যদি এন লিখি, এন ইকুয়াল টু বি ভাগ বিএস। সিপেজ ভ্যালোসিটি যত বেশি হবে তার মাঝখানে রিলেশন হবে প্রসিটি। এটাও একটু মার্ক করে রেখো। ঠিক আছে, যদি পরীক্ষার খাতায় আসে যেন তুমি সলভ করতে পারো। হ্যাঁ, ওকে, নেক্সট দেখি। আচ্ছা, এবার এক্সপেরিমেন্টের নাম দেখো, কনস্ট্যান্ট হেড টেস্ট। কনস্ট্যান্ট হেড টেস্ট যেটাকে বলা হয়েছিল কোফিসিয়েন্ট অফ পারমেবিলিটি বা কে এর ভ্যালু মেজারমেন্টে বা এক্সপেরিমেন্ট করার জন্য কতগুলো মেথড ছিল। একটা হচ্ছে ডিরেক্ট মেথড, ইনডিরেক্ট মেথড, ফিল্ড এক্সপেরিমেন্ট। সে সম্ভব প্রথমটা ছিল কনস্ট্যান্ট হেড টেস্ট। এখন এই কনস্ট্যান্ট, হ্যাঁ হ্যাঁ বলো। প্রথম পেজটাই থাকতেছে স্যার, স্ক্রিন চেঞ্জ হচ্ছে না। জি স্যার, আমিও তো স্যার। আচ্ছা, নেক্সট দেখি। এবার এবার ঠিক আছে কিনা দেখো তো। জি স্যার। জি স্যার, ওকে, ঠিক আছে।
ওকে, আচ্ছা। যেটা বলছিলাম, আহ, দেখি এটা তো প্রিভিয়াস। হ্যাঁ, কনস্ট্যান্ট হেড টেস্ট। এখন কনস্ট্যান্ট হেড টেস্ট কি জিনিস? কনস্ট্যান্ট হেড বলতে যে ওয়াটারের হেড বা ওয়াটারের হাইট অলওয়েজ কনস্ট্যান্ট। যদি এই ধরনের অপশন বা এই ধরনের সিস্টেম দিয়ে আমি টেস্ট করি, সেখানে বলা হয় যে এটার নাম হচ্ছে কনস্ট্যান্ট হেড টেস্ট। আচ্ছা, এখন এই কনস্ট্যান্ট হেড টেস্ট কেন বলা হচ্ছে একটু খেয়াল করে দেখো। আহ, এইখানে দেখো যে একটা ফিগার আছে। আচ্ছা, ফিগারের যাওয়ার আগে আগে তোমাকে একটু বুঝতে হবে। আচ্ছা, এইখানে দেখো এই যে একটা মিডিয়াম আছে, এইটুকু হচ্ছে সয়েল মিডিয়াম, এইটুকু টপ এবং বটমে আছে পোরাসিস্টন। পোরাসিস্টন কি জিনিস? পোরাসিস্টনের নাম শুনছো? মনে করতে পারবো? পোরাসিস্টন, পোরাস বলতে ফাঁকা। ফাঁকা, স্টোন বলতে লোহা বা ধাতু। খাঁটি বাংলায় যেটা বলা হয় ঢালাই লোহা। ঢালাই লোহা দেখছো? আচ্ছা, ঝামা পাথর দেখছো? ঝামা, যেটা ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস এ পড়াই, ঝামা জি ব্রিক। জি স্যার। জি স্যার। আচ্ছা, ঝামা ব্রিকের প্যাটার্ন কেমন একটু বলো দেখি, যদি কেউ প্র্যাকটিক্যালি দেখে থাকো। ঝামা ব্রিক, এটা তো স্যার বেশি পুরানো হয়। ঝামা ব্রিক, ঝামা ব্রিক মনে আছে? ঝামা ব্রিকের কথা মনে আছে? কেউ দেখছো বাস্তবে দেখছো ঝামা ব্রিক কেমন হয়? স্যার মানে ইয়া খোঁচা খোঁচা থাকে নাকি স্যার? দেখি আচ্ছা, ঝামা ব্রিক কেন হয় সেটাও দেখি, পারো কিনা, কেউ একটু বলতে পারো কিনা? স্যার বার্ন একটু বেশি হলে বেশি বার্ন হওয়ার ফলে। হ্যাঁ, যদি হাই টেম্পারেচারে বেশি বার্ন হয়, তখন ওই সয়েল কি হয়, ইটটা তো কাঁচা আছে, ইট ওটা তো মাটির তৈরি, তখন মাটি অতিরিক্ত পুড়ে যায়, ওটা ঝামা হয়ে যায়। হ্যাঁ, ঝামা ব্রিক হয়। এখন ঝামা ব্রিকের প্যাটার্ন হচ্ছে ওর ভিতরে ফ্রি স্পেস, ফাঁকা জায়গা। ঝামা ব্রিক কিন্তু খুব হালকা, বুঝছো? ঝামা ব্রিক খুব হালকা হয়। আচ্ছা, ওটাকে লাইক আছে, যদি ঝামা ব্রিকের ভিতর দিয়ে তুমি পানি দাও, এক পাশ দিয়ে পানি দিলে আর এক পাশ দিয়ে বেরিয়ে চলে যাবে। খুবই হালকা এবং পানির উপরে ভাসে অনেক সময়। ঠিক আছে, তো এখন যদি ঝামা ব্রিক দিকে থাকো তাহলে একটু সুবিধা হয়। এখন এখানে দেওয়া আছে পোরাস স্টোন। এখন পোরাস স্টোন বলতে কি, যে স্টোনের ভিতর দিয়ে ফাঁকা আছে, যার ভিতর দিয়ে ওয়াটার পাস হবে। ঠিক আছে, এখন দুই পাশে সয়েল স্যাম্পলের দুই পাশে আমি পোরাস স্টোন আছে। এখন এই পোরাস স্টোনের উপরে ওয়াটার আছে। দেখো এই পর্যন্ত ওয়াটার লেভেল দেওয়া আছে, সেটার হাইট অলওয়েজ কনস্ট্যান্ট। এই যে এই পর্যন্ত, এখান থেকে হাইট অলওয়েজ কনস্ট্যান্ট আছে, ওয়াটারের হাইট। এখন কোশ্চেন হচ্ছে কিভাবে পাস হবে? পাস হওয়ার সিস্টেম আছে, এখানে যদি আমি পোরাসিস্টনের উপরে ওয়াটার দেই, পোরাসিস্টনের ভিতর দিয়ে ওয়াটার পাস হয়ে এই সয়েল স্যাম্পল দিয়ে পাস হয়ে এই পোরাসিস্টনের ভিতর দিয়ে নিচে এসে পড়বে। এখন এক্সপেরিমেন্টের শুরুতেই আমি এই লেভেল পর্যন্ত ওয়াটার ফিক্সড করে রাখছি। ফিক্সড করার পরে আমি এক্সপেরিমেন্ট শুরু করলাম, তারপরে এখান থেকে পানি ঢালা শুরু করলাম। পানি ঢালার পরে ওয়াটার পাস করার সুযোগ দিলাম। এখন হিসাব আমাকে রাখতে হবে। এখন কি কেমন হিসাব রাখতে হবে? এখন এখান থেকে ওয়াটার পাস হয়ে পোরাসিস্টনের ভিতর দিয়ে এই সয়েল স্যাম্পলের ভিতর দিয়ে এই পোরাসিস্টন থেকে নিচে পড়বে। এখন এই সয়েল মিডিয়ামের ভিতর থেকে এই পোরাসিস্টন দিয়ে পাস হয়ে যতটুকু ওয়াটার আসবে, ঠিক সমপরিমাণ ওয়াটার এইখানে চেম্বারে জমা হবে। পোরাসিস্টন বা সয়েল মিডিয়ামের থেকে যতটুকু ওয়াটার আসবে, ঠিক সমপরিমাণ ওয়াটার এই চেম্বার দিয়ে পড়ে যাবে। এখন আমাকে হিসাব রাখতে হবে কি, যে কত সময়ে কতটুকু ওয়াটার এইখানে জমা হলো, এক্সপেরিমেন্টটা আমি কত সময় ধরে চলবে, আমাকে একটা হিসাব করতে হবে। টাইম, টাইম আর এইখানকার সয়েলের ভলিউম, বুঝছো? দুইটা জিনিস আমাকে মাথায় মানে ক্যালকুলেশন করতে হবে এক্সপেরিমেন্টের শুরুতেই। আমাকে দুইটা জিনিস মাথায় রাখতে হবে। কারণ কি, এখান থেকে ওয়াটার পাস হবে, ওয়াটার পাস হয়ে এই সয়েল মিডিয়ামের ভিতর দিয়ে এই পোরাসিস্টনের ভিতর দিয়ে সয়েল মিডিয়াম দিয়ে পাস হয়ে এই পোরাসিস্টনের ভিতর দিয়ে
নিচে এসে পড়বে। ঠিক যে পরিমাণ ওয়াটার আসবে ঠিক সম পরিমাণ ওয়াটার এই চেম্বার দিয়ে এই পাশের চ্যানেল দিয়ে চেম্বারে পড়ে যাবে। তাহলে এক্সপেরিমেন্টের শুরুতেই ২ টা বিষয় আমাকে টি এবং কতটুকু ভলিউমে ওয়াটার ফ্লো হইতেছে বা জমা হইতেছে সেই হিসাবটা আমাকে রাখতে হবে। এখন টি এর যে বিষয় টাইম সেই বিষয়টা আসবে এখানে ভ্যারি করবে কিসের উপরে? কিসের উপরে ভ্যারি করবে একটু ফিগার দেখে কেউ বলতে পারো? স্যার মিডিয়াম যদি পার্টিকেল গুলো মানে মিডিয়ামটা যদি কম্পেক্টেড ভালো হয় তাহলে টিটা একটু বেরি করবে স্যার। আরেকজন বলো, আরেকজন বলো। আরেকজন বলো। স্যার মিডিয়ামের ডেনসিটির উপর, মিডিয়াম যদি একটু কম ডেনসিটির হয় তাহলে টি এর টাইমটা আমরা দেখবো যে কম হচ্ছে, আর যদি বেশি ডেন্স হয় তাহলে টি এর টাইমটা বেড়ে যাবে। ওকে, ওকে ঠিক আছে। আরো আছে, আরো প্যারামিটার আছে। আরো প্যারামিটার কি? এখন টাইম হচ্ছে কি এই টপ থেকে ওয়াটার বটমে আসতে সময় বেশি নিবে যদি সয়েল স্যাম্পলের লেন্থ বেশি হয় তাহলে অনেক সময় পার হওয়ার পরে সে টপ থেকে বটমে আসবে। সয়েল স্যাম্পলের হাইট যত বেশি হবে টাইম তত বেশি হবে। ওকে, বুঝছো? সয়েলের লেন্থ আবার কি এখানকার পেরিফেরি যত বেশি হবে, পেরিফেরি বলতে আচ্ছা তোমাকে একটা ফিগার ড্র করাই। ওকে, একটা ফিগার, এটা ছোট্ট চিকন ডায়া। ওকে, আর একটা ফিগার ড্র করি, এই নিচে ড্র করি। ওকে, ওকে, এখন যদি আমি টপ থেকে ওয়াটার এখানে ছেড়ে দেই তাহলে বটমে আসতে সময় কি হবে? কম লাগবে না? এর লেন্থও কম, তারপরে পেরিফেরিও কম, ডায়া কম। আবার সেম সয়েল যদি টপ থেকে বটমে আসতে বেশি সময় লাগবে কারণ এটার লেন্থও বেশি, পেরিফেরিও বেশি। পেরিফেরি এখন বেশি হলে সময় বেশি কারণ লাগবে কেন? এটা হচ্ছে ছোট্ট ডায়া আর এটা হচ্ছে বড় ডায়া। এখন টোটাল সয়েল স্যাম্পল ভিজিয়ে সোক করে টপ থেকে বটমে আসতে সময় লাগে অল্প। আর টোটাল পেরিফেরি টোটাল এরিয়া কি হবে? আমাকে সোক করে টপ থেকে বটমে আসতে আরো বেশি সময় লাগবে। তাহলে এখন আমাকে নির্ভর করবে কিসের উপরে? এই ক্রস সেকশনাল এরিয়ার উপরে। সয়েল স্যাম্পলের যে ক্রস সেকশনাল এরিয়া আছে সেটার উপরে নির্ভর করবে যে আমার টাইমের বিষয়টা কত হবে। হ্যাঁ, এই বিষয়টা একটু এখানে স্যার চিন্তা করে তোমাকে। হ্যাঁ বলো। ডায়ামিটার বেশি হলে তো স্যার ওয়াটার পাসও বেশি হবে কারণ এরিয়া তো বেড়ে যাচ্ছে। হ্যাঁ, ওয়াটার পাস বেশি হবে কিন্তু আমার তো হিসাব হচ্ছে টাইম আর ভলিউম। ঠিক আছে, ভলিউম বেশি হবে ঠিক আছে কিন্তু টাইমও বেশি হবে। বুঝছো? কেন টাইম স্যার? কারণ লাগবে। হচ্ছে স্যার যখন কারণ মানে হচ্ছে ডায়াটা এইখানে ছোট যে হয় এটা এটা ছোট তখন ছোট তো স্যার পেরিফেরি, জি স্যার এটা বড় পেরিফেরি। তাহলে আমি যদি সেম লেন্থের হিসাব করি, সেম লেন্থ তাহলে টপ থেকে বটমে আসতে সময় কম লাগবে কারণ এর পেরিফেরি কম। আবার সেম লেন্থের পেরিফেরি ডায়া বেশি, তাহলে টোটাল পেরিফেরি কভার করে টপ থেকে বটমে আসতে সময় লাগবে বেশি। যদি ওয়াটারের ভলিউম কম বেশি হইতে পারে কিন্তু টাইমের বিষয়টা ভ্যারি করবে। ঠিক আছে, টাইমের তাহলে বিষয় তো ভ্যারি স্যার করবে। ওকে, ডায়ামিটার কম হলে তো ভলিউমও কম হবে। ডায়ামিটার কম হইলে ভলিউম ভলিউমও ওয়াটারের তো কমে যাবে। ভলিউমও কম হবে। হ্যাঁ ঠিক, হ্যাঁ কম হবে কিন্তু এখন জি স্যার। এই ডায়ার সাথে আবার লেন্থের একটা রিলেশন আছে। লেন্থের একটা রিলেশন আছে। লেন্থ কম বেশি হলেও দেখা যাচ্ছে যে ডায়া সেম, লেন্থ ভ্যারি। একটা ছোট লেন্থ আর একটা হচ্ছে বিশাল বড় লেন্থ। ডায়া সেম, তাহলে এখন কি হবে? যেটা ছোট লেন্থের স্যাম্পল টপ থেকে বটমে আসতে ওয়াটার খুব অল্প সময়ের ভিতরে চলে আসবে কিন্তু যেটা লেন্থ বড় সেটা কি হবে? টপ থেকে বটমে আসতে কি অনেক বেশি সময় নিবে যদিও সেম ডায়া। তাহলে এই ক্রস সেকশনাল এরিয়ার একটা বিষয় আছে। ক্রস সেকশনাল এরিয়া সেই সাথে ভলিউম। বুঝছো এই স্যার বিষয়গুলো? আমার প্রশ্ন হুম, ছিল স্যার
যদি একটা নির্দিষ্ট পরিমাণ ভলিউমের একটা ওয়াটার আর একটা নির্দিষ্ট লেন্থের জন্য নেওয়া হয়, তাহলে তো স্যার মানে ছোট ডায়ামিটারের চাইতে বড় ডায়ামিটারের এটা দিয়ে তো বেশি পরিমাণ পাস হওয়ার কথা। ওয়াটার বেশি পাস হবে, টাইমও বেশি লাগবে, সমান। ঠিক জি আছে, কিন্তু জি স্যার। বিষয়গুলো একটু চিন্তা করতে হবে, মানে মানে চিন্তার বিষয়, হ্যাঁ, যে এইরকম হইতে পারে বা পরিবর্তন হইতে পারে বা পরিবর্তন হয়, এই বিষয়গুলো একটু তোমাকে চিন্তা করতে হবে। একেবারে ইকুয়েশন আছে মুখস্থ করে গেলাম, কেন হইতেছে বা কিভাবে হইতেছে, এটা যদি না বুঝো তাইলে সমস্যা, হ্যাঁ, এটাই বোঝাতে চাইছি। ওকে, বেসিক্যালি ডিসচার্জের যে ইকুয়েশন ছিল, আমরা আগে জানি কিউ ইজ ইকুয়াল টু এভি। তাই আচ্ছা, এখানে এই কিউ সমান সমান, এখানে একটু কোশ্চেন আছে, এখানে একটু বুঝতে সমস্যা আছে। কিউ এর ইউনিট কি? আমরা ডিসচার্জের যে ইউনিট জানি, ডিসচার্জের ইউনিট কি বলো? মিটার কিউব পার সেকেন্ড। ওকে, মিটার কিউব পার সেকেন্ড, ঠিক আছে। আর এখানকার কিউ এর এইখানে যে ইকুয়েশন লেখা আছে, ওকে, হ্যালো হ্যালো, জি স্যার। আচ্ছা, তাহলে যা বলছিলাম, তাহলে এখানে একটু যে ডিসচার্জের ইকুয়েশন ছিল কিউ ইকুয়াল টু, এর আগে যেটা শিখছো, মিটার কিউব পার সেকেন্ড, এটা তুমি শিখছিলে। কিন্তু এখানে যে টার্মটা তোমাকে বলছি, যে টি সময়ে কতটুকু ভলিউমের ওয়াটার ফ্লো হলো বা জমা হলো, সেটা তোমাকে হিসাব রাখতে হবে। টি সময়ে কত ভলিউমের ওয়াটার জমা হলো, তাহলে যদি এখন আমি তোমাকে লিখতে দেই, তাহলে টি সময়ে কতটুকু ভলিউমের ওয়াটার জমা হলো, তাহলে সেটাই হচ্ছে ডিসচার্জ। তাহলে কিউ ইজ ইকুয়াল টু ভি ভাগ টি, তুমি ডিরেক্টলি লিখতে পারো কিউ সমান সমান ভি ভাগ টি। আমি এত সময়ে এত ভলিউমের ওয়াটার ফ্লো করতে দেখছি। ওকে, আচ্ছা, তাহলে এখন ফাইনালি যে ইকুয়েশন এখানে যেটা আছে, এটার ইউনিট হচ্ছে কিউ ভাগ টি। এখানকার কিউ এর ইউনিট হচ্ছে মিটার কিউব পার মিটার, মিটার কিউব পার, সরি, ভুল বলতেছি। আহ, এটা টি না, টি তে সেকেন্ড, মিটার কিউব পার সেকেন্ড নাকি? ভুল, ঠিক বলতেছি? ডিসচার্জের ইউনিট কি মিটার কিউব পার সেকেন্ড না? জি স্যার। ওকে, মিটার কিউব পার সেকেন্ড। আচ্ছা, তাহলে এখানে কিউ ভাগ টি, এখানে টি আসবে এই পাশে, আর এ আর ভি, এতে এরিয়া, ভি তে ভ্যালোসিটি। তাহলে মিটার কিউব পার সেকেন্ড, আর পাশে যদি টি থাকে, তাহলে কি থাকে? মিটার কিউব পার সেকেন্ড। এখন এখানে যে টার্মটা আসবে, এখন এটার ভ্যালু হচ্ছে আহ, এটার ইউনিট হবে মিটার, দেখি ভুল বলতেছে, হ্যাঁ, এই মিটার ইস মিটার, উল্টা হচ্ছে নাকি? স্যার এটা শুধু মিটার কিউব থাকবে মনে হয়। উম, আচ্ছা আচ্ছা, দেখি। ভলিউম অফ ওয়াটার তো স্যার। এখানে ভলিউম অফ ওয়াটার, শুধু ডিসচার্জ থাকবে না। হ্যাঁ, ভলিউম অফ ওয়াটার কালেক্টেড বাই এক্সপ্রেস, এখানে টি গুণ আছে, খালি ভলিউম হবে, শুধু হ্যাঁ। মিটার কিউব থাকবে স্যার। আচ্ছা, ওকে, এখানে কিউ দিয়ে উল্টাই দিয়েছে। আচ্ছা, তাহলে আবার আবার নতুন করে বলি, তাহলে এখানে কি ভলিউমের ওয়াটার ফ্লো হইতেছে, সেটা মূলত নির্ভর করবে এখানকার সয়েল স্যাম্পলের ক্রস সেকশনাল এরিয়া। এই যে এখানকার ক্রস সেকশনাল যে এরিয়া আছে, সেটার উপরে নির্ভর করবে। দুই, কত ভ্যালোসিটিতে ফ্লো হইতেছে, আর টি তে টাইম, আমি কত সময় ধরে কালেক্ট করতেছি। আচ্ছা, সেটার উপরে নির্ভর করবে এই যে টোটাল ভলিউম। এইখানে কিউতে ডিরেক্টলি ভলিউম ইন্ডিকেট করে, কেউ যেন ভুল না করে, হ্যাঁ। এখানে লেখাও আছে ভলিউম অফ ওয়াটার কালেক্টেড, কিউতে সমান সমান যেন ডিসচার্জ না বসায় ডিরেক্টলি, হ্যাঁ, তাহলে কিন্তু অ্যান্সার ভুল হবে। আগে থাকতে বলে দিচ্ছি, এখানে কিউতে ভলিউম অফ ওয়াটার কালেক্টেড, কেউ যেন ডিসচার্জের ভ্যালু না বসায়, হ্যাঁ। আর যদি ডিসচার্জের ভ্যালু বসাতেই চাই, তাহলে কিউ ভাগ এইভাবে টি এই পাশে নিয়ে এসে এভি এই পাশে নিয়ে আসতে হবে, তাইলে ডিসচার্জের ভ্যালু এই টার্মে ডিরেক্টলি বসানো যাবে, হ্যাঁ। কেউ যেন কিউ এর জায়গায় ডিসচার্জের ভ্যালু না বসায়। ওকে, স্যার হ্যাঁ,
স্যার এদিকে কনস্ট্যান্ট হেড কেন স্যার, মানে হেডটা কি সবসময় ফিক্সড হ্যাঁ দেখে? হ্যাঁ, হেডটা অলওয়েজ কনস্ট্যান্ট। এখন হেডটা কনস্ট্যান্ট এই কারণে যে এখানে যে ওয়াটারের হাইটের লেভেলের ভ্যারিয়েশন, এই ট্যাপ অলওয়েজ চালু আছে, ট্যাপ ওয়াটারের সাপ্লাই অলওয়েজ কনস্ট্যান্ট। এখন যদি এই চেম্বারের যে হাইট আছে এই পর্যন্ত আছে, ওয়াটার যদি এসে বেশি হয়ে যায় তাহলে এই দিক থেকে এসে পড়ে যাবে। অলওয়েজ কনস্ট্যান্ট, হ্যাঁ, এই জন্য এটার নাম হয়েছে কনস্ট্যান্ট হেড টেস্ট। যদি এক্সেস ওয়াটার আসে তাহলে এদিক দিয়ে বা এই পাশ অথবা এই পাশ দিয়ে অলওয়েজ পড়ে যাবে, কিন্তু এই এইচ এর ভ্যালু অলওয়েজ কনস্ট্যান্ট থাকবে, দেয়ার আর নো ভ্যারিয়েশন, কোনো ভ্যারিয়েশন থাকবে না। ওকে, তাহলে ভি সমান সমান কে আই, যেটা তোমরা পড়ছিলা ডার্সিলতে, ভেলোসিটি হাইড্রোলিক গ্রেডিয়েন্টের সমানুপাতিক, যেটা কি ফলোর জন্য অ্যাপ্লিকেবল, ওয়ানলি লেমিনার ফলোর জন্য অ্যাপ্লিকেবল। ওকে, তাহলে সেখান থেকে নিয়ে আসলা কে। আবার তুমি জানো আই সমান সমান এইচ ভাগ এল, আই সমান সমান এইচ ভাগ এল, হাইড্রোলিক আই ইজ ইকাল টু এইচ ভাগ এল, ডেল এইচ, আই ইজ ইকাল টু ডেল এইচ ভাগ ডেল এল, যেটাকে হাইড্রোলিক গ্রেডিয়েন্ট বলা হচ্ছে। আচ্ছা, লেন্থ অফ স্পেসিমেন সেখান থেকে নিয়ে আসলা, নিয়ে আসে কিউ সমান সমান কে, এই ক্যাশন নিয়ে দাঁড় করাতে পারবা কে তে কোফিসিয়েন্ট অফ পারমেবিলিটি, কে ইকুয়াল টু কোফিসিয়েন্ট অফ পারমেবিলিটি, কিউ তে ভলিউম অফ ওয়াটার কালেক্টেড বা ভ্যালু, এল তে লেন্থ অফ স্পেসিমেন, এ তে ক্রস সেকশনাল এরিয়া অফ সয়েল স্পেসিমেন, এ তে ওয়াটারের হাইট ডিফারেন্স, টি তে টাইম। ঠিক আছে, বিষয়গুলো সবগুলো যদি জানা থাকে তাহলে তুমি এই কোয়েশনে বসাইলেই কে এর ভ্যালু কত হবে সেটা বের করা সম্ভব। তাহলে কনস্ট্যান্ট হেড টেস্টের জন্য ইকুয়েশন কত কোনটা হবে, এই যে এটা কে ইকুয়াল টু কিউএল ভাগ এইচটি। তাহলে তুমি এটা একটু লিখে রাখবা, এটা একটু মাথায় রাখলে হবে, কে ইকুয়াল টু কিউএল ভাগ নেক্সট। আচ্ছা, একটা প্রবলেম আছে, দেখো সলভ করতে পারবেন কিনা, একেবারে খুবই সোজা প্রবলেম। আচ্ছা, সলভ করে দেখি, খুবই সোজা প্রবলেম, 2 মিনিটে সলভ করতে পারবা। A constant head permeability test give these values, একেবারে ডিরেক্টলি বলা আছে কনস্ট্যান্ট হেড টেস্টের এক্সপেরিমেন্ট হবে, হ্যাঁ। তাহলে টি ইজ ইকুয়াল টু বা কে ইজ ইকুয়াল টু কিউএল ভাগে এইচটি, সব ভ্যালু দেওয়া আছে, তুমি এখান থেকে ভ্যালু বের করলেই হবে। আচ্ছা, এখানে একটু আবার টিক্স আছে, সেটা বলা আছে যে ফাইন্ড আউট দ্য কন্ডাক্টিভিটি সেন্টিমিটার পার সেকেন্ড, এখানে আবার টাইম দেওয়া আছে 5 মিনিট, তাহলে মিনিটটারে আমাদের সেকেন্ডে কনভার্ট করে নিতে হবে, হ্যাঁ। আর যে ইউনিট গুলো আমি বসাচ্ছি সব যেন ইউনিফর্ম ইউনিট হয়, একটা মিটারে বসালাম, একটা মিটার কিউবে, একটা সেন্টিমিটারে বা সেন্টিমিটার কিউবে বসালাম, তাহলে অ্যান্সার কিন্তু ভুল হবে। তাহলে তুমি যখন ইনপুট দিবা কোনো ইকুয়েশনের যে প্যারামিটার গুলো বা ভ্যালু গুলো ইনপুট দিবা, সেগুলো যেন একেবারে সেম হয়, একটা মিটারে আছে আর একটা ফিটে আছে, উল্টা পাল্টা বসালে কিন্তু অ্যান্সার ভুল হবে। তাহলে এখান থেকে ক্যালকুলেট দা হাইড্রোলিক কন্ডাক্টিভিটি একেবারে ইজিলি বের করতে পারবে, কে জাস্ট ইকুয়েশনে বসাই দিলেই অ্যান্সার চলে আসবে। স্যার ওকে, কোএফিসিয়েন্ট অফ পারমিয়াবিলিটি আর হাইড্রোলিক কন্ডাক্টিভিটি কি সেম? হ্যাঁ একই জিনিস, আমি এর আগের ক্লাসও বলছি, জি দুইটাই স্যার। একই জিনিস, কোফিসিয়েন্ট অফ পারমিবিলিটি এবং হাইড্রোলিক কন্ডাক্টিভিটি একই জিনিস, এর আগের ক্লাসও বলছি। ওকে, স্যার এটার আনসার কি 0.004? আচ্ছা, আমার জানা নাই, আমার মুখস্থ নাই, হ্যাঁ, তুমি ট্রায়াল দিয়ে বের করো, হ্যাঁ, আমার মুখস্থ নাই, 3.95 হবে স্যার, দুটো ইনটু টু দ্য মাইনাস। আমার মুখস্থ নাই, তুমি বের করো, এটা সিনসিয়ারলি বের করো, অ্যান্সার মুখস্থ নাই, 0.4 হওয়ার কথা আমি যতদূর মনে হয়, না ভুল বলতেছি, মনে নাই আমার অ্যাকচুয়ালি। ওকে, ওকে, আচ্ছা, এবার আরেকটা এক্সপেরিমেন্ট, যেটাকে বলছে ফলিং হেড টেস্ট বা ভেরিয়েবল হেড টেস্ট বলা হয়, ফলিং হেড টেস্ট। এখন ফলিং হেড টেস্ট কেন, যে ওয়াটারের লেভেল বা ওয়াটারের হাইট ফল করবে, যদি এই ধরনের কন্ডিশন হয় বা এই ধরনের সিস্টেম হয় তখন ওই এক্সপেরিমেন্টের নাম হয় ফলিং হেড টেস্ট বা ভেরিয়েবল হেড টেস্ট এক্সপেরিমেন্ট। ওকে, সেম সেম সিস্টেম একই, কিন্তু একটু একটু ডিফারেন্স, সেটা হচ্ছে কি, মনে করো যে ওয়াটারের সয়েল স্যাম্পল সেম আগের মতোই আছে, সেম স্যাম্পল, এখানে দেখো পোরাস স্টোনও দেওয়া আছে, পোরাস স্টোন দেওয়া আছে, এখান থেকে একটা ওয়াটারের পাইপ আগের মতো কানেক্টেড আছে, দিয়ে এখান থেকে যায় ওয়াটার ফ্লো হয়ে যাবে।
এইখান থেকে একটা লেভেল লাগানো আছে। কাউন্ট হবে যে যতটুকু ওয়াটার এই সয়েল স্যাম্পলের ভিতর দিয়ে আসবে, ঠিক সমপরিমাণ সয়েল ওয়াটার এদিক দিয়ে পাস হয়ে যাবে। এক্সপেরিমেন্টের শুরুতেই আহ আহ ওয়াটারের লেভেল এখানে ছিল এক্সপেরিমেন্ট শুরুতেই। আমি এই পাইপের ভিতর দিয়ে প্রসিস্টনের ভিতর দিয়ে সয়েল স্যাম্পলের ভিতর দিয়ে ওয়াটার পাস হওয়ার সুযোগ দিলাম। এই সয়েল স্যাম্পলের ভিতর থেকে এই প্রসিস্টন পার হয়ে যতটুকু ওয়াটার আসবে এই পাইপের ভিতরে, ঠিক সমপরিমাণ ওয়াটার এই প্রসিস্টন দিয়ে কি হয়ে যাবে, নিচের দিকে পড়ে যাবে বা ফল হবে। কিন্তু এখন আমাকে হিসাব রাখতে হবে ইনিশিয়ালি ওয়াটার লেভেল এখানে ছিল, তারপরে একটা নির্দিষ্ট টাইম পার হওয়ার পরে এখানে আসছে, এই অবস্থায় এখানে আসছে। তাহলে এই যে ওয়াটারের ভ্যারিয়েশন সেটা কত হবে সেটা আমাকে এখন হিসাব রাখতে হবে। ওকে, আচ্ছা তাহলে এখন একটু খেয়াল করো যে, আচ্ছা আবার বলি, ওয়াটারের ইনিশিয়াল কন্ডিশনে এটা হচ্ছে বলা হয় স্ট্যান্ড পাইপ, ঠিক আছে? এটাকে এখানে দেখো লেখা আছে ছোট হাতের a is equal to cross sectional area of the স্ট্যান্ড পাইপ। স্ট্যান্ড পাইপ বলতে প্রসিস্টনের উপরে যে পাইপটা লাগানো আছে ওয়াটার ফ্লো আছে সেটার এরিয়া, এইটুকু বলা হচ্ছে স্ট্যান্ড পাইপ। আর ক্রস সেকশনাল বড় হাতের এই হচ্ছে এই সয়েল স্যাম্পলের পাইপ এরিয়া। আচ্ছা, এখন মনে করো যে স্ট্যান্ড পাইপের উপরে আমি এখানে ইনসার্ট করলাম, এর ভিতরে ওয়াটার আছে ইনিশিয়াল কন্ডিশন, এখানে ওয়াটারের লেভেল এখানে। তাহলে এই ওয়াটার লেভেল আর এইখানে যে ওয়াটার লেভেল আছে ডিফারেন্স আছে h1। আমি এখন ওয়াটার ফ্লো হওয়ার সুযোগ দিলাম, ওয়াটার পাস হওয়ার সুযোগ দিলাম। একটা সার্টেন টাইম পাস হওয়ার পরে ওয়াটার চলে আসলো এখানে, ওয়াটার চলে আসলো এখানে। তা আসার পরে একটা নির্দিষ্ট সময় পার হওয়ার পরে ওয়াটার চলে আসছে এখানে, তাহলে হেড ডিফারেন্স হবে h2। এখন টাইম যখন 0 তখন হেড ডিফারেন্সের ভ্যালু হচ্ছে h1। আবার টাইম যখন t2 একটা টাইম পাইলাম তখন হেড ডিফারেন্সের ভ্যালু আসলো h2। তাহলে আমার একটা টাইমের বিষয় এখানে কাউন্ট হবে। আর একটা বিষয় এখানে কাউন্ট হবে যে এই স্ট্যান্ড পাইপের এরিয়া। আচ্ছা, একটু একটু মন দিয়ে খেয়াল করো, আমি আবার ড্র করতেছি। আচ্ছা, আহ এখন যদি বোঝাতে চাই, এটা একটা স্ট্যান্ড পাইপ, একটা স্ট্যান্ড পাইপ, ওকে। আর এর পাশে আমি আরেকটা বড় ডায়ার স্ট্যান্ড পাইপ আঁকলাম। এখন কোশ্চেন হচ্ছে, এই শুনতেছো সবাই, মন দিয়ে শুনতেছো? হ্যালো, জি স্যার। ওকে। আচ্ছা, এখন এটা যে ছোট ডায়ার পাইপ, এর ভিতর দিয়ে যদি আহ বেশি মনে করো যে 1 মিটার কিউব ওয়াটার ফ্লো হয়, যদি এদিক দিয়ে আমি সেম পরিমাণ ওয়াটার ফ্লো করতে চাই, মনে করো যে 10 মিটার কিউব ওয়াটার বা 1 মিটার কিউব ওয়াটার ফ্লো হবে, এই পাইপটার ভিতর দিয়েও 1 মিটার কিউব ওয়াটার ফ্লো হবে। যদি এই সিকন পাইপ দিয়ে 1 মিটার কিউব ওয়াটার টপ থেকে বটমে ফ্লো করতে চাই, তাহলে হেড ডিফারেন্সটা একটু বেশি দেখাবে না? এটা সিকন পাইপ, এর ভিতর দিয়ে টপ থেকে বটমে আসতে যদি 1 মিটার কিউব ওয়াটার পাস করতে চাই, তাহলে ডিফারেন্সটা বেশি দেখাবে। আর এটা বড় ডায়ার পাইপ, যদি এই ওয়াটার এখানে আসে ইনিশিয়াল কন্ডিশনে, তাহলে যদি এর ভিতর দিয়ে আমি 1 মিটার কিউব ওয়াটার পাস করতে চাই, তাহলে এই দুইটার ডিফারেন্স কি দেখাবে? কম দেখাবে না? জি স্যার। বোঝা গেল? কারণ কি? জি স্যার। কারণ কি? ক্রস সেকশনাল এরিয়া বেশি স্যার। হ্যাঁ, যেটার ক্রস সেকশনাল এরিয়া বেশি সেটার যদি 1 মিটার কিউব ওয়াটার পাস করতে চাই, তাহলে সেখানে দুইটার হেড ডিফারেন্স ইনিশিয়াল কন্ডিশনে এখানে থাকলেও পরবর্তীতে ওয়াটার লেভেল চলে আসবে কম দেখাবে, অল্প দেখাবে, কারণ এর ডায়ামিটার বেশি। হ্যাঁ,
আর দেখা যাচ্ছে যে একটা চিকন স্ট্যান্ড পাইপের ভিতর দিয়ে ওয়াটার যদি 1 মিটার কিউবের ওয়াটার পাস করতে চাই, সেখানে হেড ডিফারেন্স দেখাবে বেশি, কারণ পাইপের ডায়া কম। তার মানে কি দাঁড়াচ্ছে, পাইপের এই স্ট্যান্ড পাইপের এরিয়া যত বড় হবে হেড ডিফারেন্স তত কম বেশি হবে, তাই তো? কম হবে স্যার, যদি এরিয়া বেশি হয় তাহলে হেড ডিফারেন্স কম হবে। হ্যাঁ, এরিয়া যদি বেশি হয় হেড ডিফারেন্স তত কম হবে, আর এরিয়া যদি কম হয় হেড ডিফারেন্স তত বেশি হবে। তাহলে তাহলে তুমি ডিসার সমান সমান এই যে এই ডিসার সমান সমান এখন লিখতে পারো কিউ ইজ ইকাল টু ভিএ, ভি সমান সমান কে আই এ, আই সমান সমান এইচ ভাগ এল, কে এইচ ভাগ এল ইন্টু এ। তুমি আগেই দেখে আসছো, ইকুয়েশনটা লেখা আছে। আচ্ছা, এখন কিউ সমান সমান মাইনাস এ ডিএইচ ভাগ ডিটি। এখন এটা কিভাবে আসলো? এখন এর সাথে কিউ এর যে রিলেশন সেটা নেগেটিভ, এরিয়া যত বেশি হবে কিউ এর। আচ্ছা, এখানে আরেকটা টার্ম আছে, এখানে একটু খেয়াল করি। কনসিডার করলাম যে আরো যদি একটু উল্টাই বলি, এই যে ইস্টার্ন পাইপের সাথে ডিসচার্জের যে রিলেশন, এখন মনে করো ডিএইচ ভাগ ডিটি, যে টি টাইম সময়ে ডিএইচ পরিমাণ পরিবর্তন হবে, ডিটি টাইম সময়ে হেড ডিফারেন্স হবে ডিএইচ। এখন কোশ্চেন হচ্ছে যে এ এর যে ইফেক্ট সেটা কিন্তু ডিএইচ ভাগ ডিটির পরিবর্তন হবে অনেক ভেরিয়েশন। এখন কেমন ভেরিয়েশন? এরিয়া যদি বেশি হয়, আচ্ছা মনে করো টাইমের যেহেতু কারেকশন আছে, টাইম ইজ ইকাল টু 2 সেকেন্ড, টি ইজ ইকাল টু 2 সেকেন্ড। ওকে, এখন এই বড় ডায়া যে পাইপ আছে 2 সেকেন্ড সময়ে ডিএইচ এর হাইটের পরিবর্তন হবে কম। আবার যদি পাইপের এরিয়া কম হয় 2 সেকেন্ডে যে ওয়াটার পাস হবে সেটার হেড ডিফারেন্স দেখাবে বেশি। বুঝছো? তার মানে কি দাঁড়াচ্ছে, এরিয়ার সাথে ডিএইচ ভাগ ডিটির একটা রিলেশন, উল্টা নেগেটিভ রিলেশন আছে। ঠিক আছে, এরিয়া যত বেশি হবে ডিএইচ এর ভ্যালু তত কম হবে। বোঝা গেল? জি বোঝা যায়? স্যার। বোঝা যায় নাই? এই মন দিয়ে শোনো, আবার 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 শোনো। ওকে, এটা একটা সিকন ডায়ার পাইপ, আমি এর নিচে একটা বড় ডায়ার পাইপ আঁকলাম। আচ্ছা, ইনিশিয়াল কন্ডিশনে ওয়াটারের পাইপের ওয়াটার লেভেল ছিল এখানে, তারপর একটা নির্দিষ্ট টাইম পার হওয়ার পরে এখানে চলে আসলো, দুটার ডিফারেন্স তুমি বললা ডিএইচ। ওকে, ডিএইচ। আচ্ছা, এখন টাইম হচ্ছে 1 মিনিট, 1 মিনিট। এখন টি ইজ ইকুয়াল টু যদি 1 মিনিট হয়, এখন ওই বড় ডায়ার পাইপের ভিতরে যদি আমি ওয়াটার পাস করতে দেই, 1 মিনিটে যে ওয়াটারের ডিফারেন্স হবে সেটা এখানে আসলো, তাহলে এটা ডিএইচ দেখাবে কম। 1 মিনিট টাইম কিন্তু ডিএইচ এর যে ডিফারেন্স সেটা কি হবে, কম দেখাবে। বুঝতে পারছো? তাহলে ডায়া যত বেশি হবে ডিএইচ এর ডিফারেন্স তত কম দেখাবে। বোঝা গেল কেন? কারণ হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া বেশি। এই কি বোঝা যাচ্ছে? এখানে বোঝা যাচ্ছে? হ্যালো? জি স্যার। ওকে, তাহলে সেম টাইম কিন্তু ইস্টার্ন পাইপে যে ক্রস সেকশনাল এরিয়া আছে সেটা যদি যত বাড়তে থাকবে ডিএস এর ভ্যালু তত কমতে থাকবে। এই অ্যান্সার ঠিক আছে? এই লাইন ঠিক আছে? আমি যেটা বললাম যে ইস্টার্ন পাইপের ক্রস সেকশনাল এরিয়া যত বেশি হবে ডিএস এর ভ্যালু তত কম হবে। সেই রিলেশন থেকেই এই যে মাইনাস নেগেটিভ সাইন, হ্যাঁ, তার মানে এ যত বেশি হবে এই ডিএস এর ভ্যালু তত কম হবে, এই কারণে নেগেটিভ সাইন।
বোঝা গেল? হ্যালো? জি স্যার। হ্যাঁ, ইকুয়েশনটা বলো। বুঝতে বুঝি না। ইকুয়েশনটা ইকুয়েশনটা বোঝা যায় নাই? না স্যার, আমরা গুণ কেন করলাম স্যার? আবার নেগেটিভ সাইনটা বুঝলাম স্যার। হ্যাঁ, হ্যাঁ, বলো। স্যার নেগেটিভ সাইনটা বুঝলাম যে স্যার আ মানে আচ্ছা, ঠিক আছে। ওকে। এখন এখানকার যে ডিসচার্জ হবে সেটার ইকুয়েশন হচ্ছে এইটা। আচ্ছা, আর এখানকার যে ডিসচার্জ, এই ডিসচার্জ আর এই ডিসচার্জ অলওয়েজ সেম। এই কারণে সমান চিহ্ন দেওয়া আছে। এই স্ট্যান্ড পাইপের ভেতর দিয়ে যে ডিসচার্জে ওয়াটার ফ্লো হবে, আর সেই সেম ডিসচার্জে এই সয়েল ম্যাটেরিয়াল বা সয়েল মিডিয়ামের ভিতর দিয়ে ওয়াটার ফ্লো হবে। হ্যাঁ? এইখানকার ডিসচার্জের ইকুয়েশন হচ্ছে এটা। আর এই স্ট্যান্ড পাইপের যে ডিসচার্জ আছে সেই ডিসচার্জের ইকুয়েশন হচ্ছে এইটা। এই কারণে মাঝখানে সমান চিহ্ন। এখন কোশ্চেন হচ্ছে কতটুকু ডিসচার্জ হবে? এখানকার যে পাইপের ক্রস সেকশনাল এরিয়া আছে সেইটা আমরা সমান সমান জানি Q is equal to AV, D is equal to DH ভাগ DT। মানে একটা নির্দিষ্ট টাইমে কতটুকু ওয়াটার চেঞ্জ হইতেছে বা ভ্যালু ফ্লো হইতেছে সেটা। আর নেগেটিভ সাইনটা হচ্ছে A আর DH এর মাঝখানে রিলেশন। A যত বেশি হবে DH তত কম হবে। এই কারণেই নেগেটিভ সাইন। আচ্ছা, কি বোঝা গেল? বোঝা গেছে? জি স্যার, এবার বুঝছি। আচ্ছা, তাহলে এখান থেকে এই ২ ইকুয়েশন নিয়ে এসে এখানে নিয়ে আসলাম। চেঞ্জ করে এখানে DT is equal to L ভাগ AK DH ভাগ H। ওকে, এখন ইন্টিগ্রেশন করা লাগবে। ক্যালকুলাস ইন্টিগ্রেশন। যদি ইন্টিগ্রেশন করতে যাই, আমরা যখন কনসিডার করছিলাম টাইম 0, t টাইম is equal to 0, তখন হেড ডিফারেন্স হচ্ছে H1। যখন টাইম একটা নির্দিষ্ট টাইম পার হওয়ার পরে হেড ডিফারেন্স চলে আসছে H2, সেটা এখানে লেখা আছে। এই যে এটা লিখছি। তাহলে টাইম যখন 0 তখন সেটা টাইম যখন 0 তখন কি হয়েছিল? হেড ডিফারেন্স ছিল H1। আর টাইম যখন থেকে t0 থেকে একটা নির্দিষ্ট টাইমে গেছে তখন হেড ডিফারেন্স হচ্ছে H2। তাহলে ইন্টিগ্রেশন লিমিট হবে কি? 0 যখন তখন হেড ডিফারেন্স হচ্ছে H1। যখন টাইম t is equal to t তখন হেড ডিফারেন্স হচ্ছে H2। তাহলে এই কন্ডিশনে আমাকে ইন্টিগ্রেশন করতে হবে। নেক্সট, ইন্টিগ্রেশন করো দেখি পারো কিনা। ইন্টিগ্রেশন করো দেখি। তাহলে ইন্টিগ্রেশন যদি আমি করি, ক্লিয়ার ড্রয়িং, ডেটের ডেটের ইন্টিগ্রেশন, ডেটের ইন্টিগ্রেশন আছে। ইন্টিগ্রেশন করলে কি হবে? ইন্টিগ্রেশন করলে টি হবে। তার লিমিট হচ্ছে, ইন্টিগ্রেশন এই পাশে যদি করি, যখন 0 তখন 0 থেকে টি টি, পর্যন্ত টি। আর এই পাশে যদি ইন্টিগ্রেশন করি H থেকে H1 থেকে থেকে H2। H2, ইন্টিগ্রেশন করো। আর এইটুকু তো অলওয়েজ কনস্ট্যান্ট, এইখানে আসবে না। ইন্টিগ্রেশন করো। ইন্টিগ্রেশন করলি নেক্সট, যেহেতু এখানে প্রিভিয়াস দেখাই, এখানে একটা লন টার্ম আসবে, লন প্রিভিয়াস, ক্লিয়ার, ডিএইচ ভাগ এইচ। ইন্টিগ্রেশন কত আসবে? লন এইচ। তাহলে স্যার। এইচ এর ভ্যালু হচ্ছে H1 থেকে H2। ঠিক আছে? H1। ওকে। স্যার 2.303 AL by AK log H1 by H2 আসে। আচ্ছা, 2.30 আসার কারণ হচ্ছে এখানে যে লন আছে এই টার্মটা লগে থেকে লন আসবে। হ্যাঁ, লনটাকে 2.30 দিয়ে গুণ দিলেই লগে চলে আসবে। হ্যাঁ, এই কারণে এই যে 2.303 লগ একটা টার্ম আসবে। এই কারণে লন থেকে লগে কনভার্ট করছে, করে 2.30 দিয়ে ঠিক গুণ দিয়েছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই পরের প্রবলেমটা লিখো। পরের প্রবলেম, সেম প্রবলেম লিখো।
হ্যাঁ okay, length of specimen, soil length, not height, water level height, soil area 1.6 inch square, area of standpipe, that's means ছোট হাতের a, area of specimen এটা বড় হাতের a, this is এটা হচ্ছে L, head difference এটা হচ্ছে at time 0, this is H1, time 2, area time 2 80 সেকেন্ড is equal to H2, time এর ভ্যালু আছে 180 সেকেন্ড, find out the value of k, সব ভ্যালু দেওয়া আছে, খালি ঠান্ডা মাথায় একটু বসালেই অ্যান্সার চলে আসবে যদি ঠিক মতো আসে। তো ঠিক আছে, স্যার 0.009 আসছে স্যার। ওকে, তুমি মেলাই নিও, একটু মেলাই নিও, তাহলেই হবে, ঠিক মতো বসাতে পারলেই হবে। হ্যাঁ আচ্ছা, তো ঠিক আছে, এই পর্যন্তই, ঠিক আছে, ওকে। স্যার পারমিবিলিটি কি আমাদের শেষ স্যার? না এখনো আছে, আরো আছে, আমি সে জানি। তো ঠিক আছে, ওকে, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।